জীবন একটা গল্প, তাই জীবনের শেষ দিকে আসলে পিছে ফেলে আসা স্মৃতিগুলো যখন মনে পড়ে, তখন সাহিত্যিকরা জীবনের গল্প লেখা শুরু করে বা কিছু লিখে রেখে যেতে তার বড্ড ইচ্ছা হয়। আমারও সেরকম জীবনের 9 বছর বয়সের একটা স্মৃতি মনে পড়ল। তখন ক্লাস 4-এ, সেকশনের নাম কনকচাপা। সেকশন টিচার ছিলেন বাঘিনী S3 ম্যাডাম। তিনি দেখতেও কালো, মোটা, আফ্রিকানদের মতো এবং অ্যাটিচিউডের দিক দিয়ে বাঘিনী। বায়োলজি ওনার মেজর ছিল, যদিও আমাদের ক্লাস টিচার ছিলেন। আজকে মনে পড়ল সেই ক্লাসেরই একটু বয়সে বড়, যেমন আমরা যদি 9 বছর হই, তাদের বয়স 11-12 হবে, অর্থাৎ আমাদের থেকে বেশ বড়। 2টি মেয়ে ছিল, S1 এবং M। খুবই পাকা, কারণ বয়সে যেহেতু বড়, আমরা তো তাদের তুলনায় বেশ শিশুই। তারা অনেক কিছু জানে জীবনের কথা, বিশেষ করে প্রেম জিনিসটা তারা খুব ভালো জানে, যেটা আমরা তখনও বুঝতাম না। আর ছিল দুটো কম পাকা, আমার সমবয়সী বলা চলে, মেয়ে, S2 এবং M। সো বেশি বয়সী S1 এবং M দুজনে মিলে ঠিক করলো যে আমাকে হ্যারাস করবে। আমার একটা চটের স্কুল ব্যাগ কিনেছিলাম নতুন, সেটাতে কোনো জিপার ছিল না, বা ছিল হয়তো বা মনে নেই, কিন্তু জিপার খোলা যেত। তারা সেই ব্যাগের ভিতরে বেশ প্রচুর পরিমাণের টাকা কুড়িয়ে রেখে দিল এবং পরবর্তীতে ক্লাসে চিৎকার করে আমাদের রায়বাগিনী ম্যাডামকে বলা শুরু করলো যে তাদের টাকা হারিয়েছে। ভাবখানা এরকম যে ম্যাডামকে দিয়ে সবার ব্যাগ চেক করাবে এবং আমার ব্যাগে যদি পাওয়া যায় তাহলে তখন আমাকে দোষী সাব্যস্ত করবে। আমি আমার ব্যাগ খুলে যখন দেখলাম যে এরকম টাকা, তো আমি সাথে সাথে ম্যাডামকে দিয়ে বললাম যে আমার ব্যাগ এটা কোত্থেকে এসেছে আমি জানি না, তবে এই টাকা আমার নয়। অদ্ভুত ব্যাপার হলো, এই চটের ব্যাগটি যখন আমি কিনতে নিউ মার্কেটে গিয়েছি আব্বুর সাথে এবং পছন্দ করে কিনেছিলাম, যেহেতু সুটকেস আমি সবসময় ক্যারি করতাম, কিন্তু এই প্রথম আমি একটা চটের ব্যাগ কিনলাম যার মুখ খোলা যায়, জিপার আছে। আমার কেন জানি মনে হয়েছিল যে এই জিপার খুলে কেউ এই ব্যাগের মধ্যে জিনিস রেখেও যেতে পারে, আবার কেউ এই ব্যাগ থেকে জিনিস নিয়েও যেতে পারে। সেই স্মৃতিটা আমার এখনও মনে আছে। আমি যখন ব্যাগটা কিনছি, পছন্দ করছি আব্বুর সাথে দাঁড়িয়ে, এবং দেয়ালে ঝোলানো ছিল ব্যাগের দোকানে বা ফুটপাতের কোনো এক জায়গায়, এবং পছন্দ করে কিনছি, তখনই এই কথাটা মনে হয়েছিল। পরবর্তীতে ব্যাগ নিয়ে যখন ক্লাসে গেলাম তখন ঠিকই ঘটনাটা ঘটলো আমার সাথে। তারপরে আমি তো আমাদের রায়বাগিনীকে সেই টাকা হস্তান্তর করলাম, অনেক টাকা, তখনকার দিনে 200 টাকা কম না। তারপর তিনি আর কিছু বললেন না। পরবর্তীতে একটি মেয়ে, খুব সম্ভবত তার নাম হলো S4, সে খুব সুন্দর একটা পেন্সিল বক্স এনেছিল। তার বাবা স্টুয়ার্ড ছিল, বিদেশে যেত এবং সেখান থেকে তারা অনেক সুন্দর সুন্দর বিদেশি জিনিস নিয়ে আসতো, আমরা যেগুলো চোখে কোনোদিন দেখিনি। আমি খুলে খুলে সুন্দর করে উপর নিচ করে পেন্সিল বক্সটা দেখছিলাম, তো তখন সেই স্ত্রী তো না, ওর নাম দিয়েছি S4, সে তখন ম্যাডামকে যে নালিশ দিল। ম্যাডাম তখন আমাকে ডাকলেন, ডেকে বললেন যে তোমার এত বড় সাহস, তুমি তার পেন্সিল বক্সে হাত দিয়েছ, তুমি কেন তার পেন্সিল বক্সে হাত দিয়েছ? তোমার সম্বন্ধে তো তোমার আম্মু বলেই গেছেন যে তুমি কারো জিনিসে কখনো হাত দাও না, কেন দিয়েছ? বলে চিৎকার চেঁচামেচি করলেন। যেহেতু বয়স আমার খুবই স্বল্প, তখন শিশু, তো তার এই চিৎকার চেঁচামেচিতে আমার চোখে পানি চলে আসলো। তা আমি বিলাপ করে না কাঁদলেও, ফুপিয়ে ফুপিয়ে না কাঁদলেও আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি আমার ডেস্কে বসে ছিলাম এবং আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তখন পাশের ডেস্কে 2 কম্পাক্য S2 এবং M বসে, M বোধহয় ছিল ডেস্কের উপরে বসা, আর ডেস্কের সামনে যে চেয়ারটা সেইখানে বসা ছিল S2। তারা দুজনে তখন ছোটো বাচ্চারা যেরকম হাত দিয়ে ক্ল্যাপ করে করে বিভিন্ন ছড়া কেটে কেটে খেলে,
সেরকম খেলা খেলছিল এবং আমার দিকে তাকিয়েছিল এবং আমাকে দেখছিল, কিন্তু তারা এই কারসাজির মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এবং তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড না। যেরকম কারসাজিতে অন্তর্ভুক্ত S1 এবং M আমাকে এরকমভাবে ফাঁসিয়েছিল, ওই ধরনের ক্রিমিনাল ফ্যামিলি থেকে ওরা আসা, ওটা আমরা আগে থেকে জানি। কিন্তু S2 এবং N সেরকম ছিল না ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। তো তারা আমাকে ঘাটায় নাই বা আমাকে কোনো বুলি করে নাই, কিন্তু তারা বেশ আমার পাশের টেবিলে বসে খেলছিল এবং আমাকে অবজার্ভ করছিল। আর আমি আমার টেবিলে, আমার ডেস্কে বসে মাথা নিচু করে বসেছিলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। তো সেই যে পাক্কু মেয়েগুলো S1 M, S2 M এবং যার পেন্সিল বক্স, সেই মেয়েটি, এদের কথা অনেকদিন পর আজকে মনে পড়লো। তখন 1984 সাল, আজকে এতদিন পরে পাক্কু পাক্কু 9 বছর বয়সী মেয়েদের কথা মনে পড়ে মনে হলো যে তারা তো এই 2025 সালে এসেও আরও বেশি পেকেছে, বা হয়তো বা বেশি পাকেনি, ওরকমই পাকা আছে। যারা আসলে ছোটোবেলা থেকে পাকা থাকে, তাদের বয়স হলে যে পাকনামি বেশি বেড়ে যায় তা না, তারা সেরকম পাকাই থাকে। অনেক পরে 1997 পরে হয়তো বা 98-99 সালের দিকে একজন টিচারের মেয়ে, তার নাম, সেটাও S দিয়ে ধরে নিলাম, তার নাম S5, তার সাথে একদিন কথা হচ্ছিল। সে আমার ক্লাসমেট ছিল, অসম্ভব সুন্দর দেখতে, বিদেশিদের মতো চেহারা, চোখের উপরে অটোমেটিক্যালি একটা ব্লাশিং আভা তার আসতো, যেন সবাই মনে করতো যে হয়তো বা সে ব্লাশন ইউজ করেছে চোখের উপরে, বা যেটাকে আইশ্যাডো বলে, বাট আসলে সেটা ন্যাচারাল ছিল। অসম্ভব সুন্দরী মেয়ে। সে আমাকে জানালো, তার মা যেহেতু টিচার আলাপ হয়, কী কারণে আমি জানি না, আমাদের সেই রায়বাঘিনী ক্লাস 4-এর ক্লাস টিচারকে নিয়ে, যে ম্যাডাম অনেকের মানুষের কাছ থেকে টাকা ধার করেছে, করে সে টাকা ফেরত দেয়নি এবং সেই টাকা নিয়ে তিনি আমেরিকাতে প্রবাসী হয়েছেন। ওনার হাজব্যান্ড আসতো ওনাকে মোটরসাইকেলে করে এই ছুটির সময় নিয়ে যাওয়ার জন্য। হাজব্যান্ড একদম কাঠিমার্কা ছিল, আর ম্যাডাম ছিলেন ভয়ঙ্কর রকমের বুপু সম্পন্ন, কুচকুচে কালো একজন বাঘিনী মহিলা, দেখলেই ভয় লাগতো। তবে ক্লাস 9-এ যখন উঠলাম, তখন আমাদের বায়োলজি নিতেন উনি। একসময় বললেন যে আমি আমার পড়াশোনার জন্য আমার বাবা যে পরিমাণ খরচ আমার পিছনে করেছে, আমি তো চাকরি করেও সেই খরচ তুলতে পারিনি। তারপর একটা কোষের ছবি এঁকেছিলাম প্র্যাকটিক্যাল বায়োলজিতে, বোধহয় পেঁয়াজের কোষ হবে বা গালের কোষও হতে পারে। সেই ছবিটা এত সুন্দর এঁকেছিলাম যে ম্যাডাম আমাকে গুড দিয়েছিল। আমি তখন চিৎকার করে বলছিলাম, ও মাই গড, আই এম দ্য লাকিয়েস্ট পারসন, আমি গুড পেয়েছি, ম্যাডাম আমাকে গুড দিয়েছে। ম্যাডাম তখন আমার দিকে তাকালেন। হয়তোবা ক্লাস 4-এর যে আমার সাথে কাহিনী ঘটেছিল সেটা তার মনে ছিল, বা আমাকে তিনি মনে রেখেছিলেন বলে তখন আমার দিকে তাকালেন। যখন উনি বায়োলজি টিচার হিসেবে ক্লাস 9-এ আসছিলেন, আমি একটু ভয়ে ছিলাম যে এখন না আবার হ্যারাস করে, ক্লাস 4-এ যেহেতু হ্যারাসড হয়েছি তাকে দিয়ে, কিন্তু তা করেনি। অনেকদিন পর এসব পাক্কু পাক্কু মেয়েগুলোর কথা মনে পড়লো, তাই মনে হলো যে মনে রেখে রেকর্ড করে রাখি। কারণ এখন আর ধৈর্য কুলায় না যে হাতে লিখে গল্প আকারে লিখব, তাই রেকর্ড করে রাখলাম। আজকে 18 তারিখ সেপ্টেম্বর 2025।